নমস্কার, আমরা এই ভিডিওতে যে কনফরমেশন আইসোমার রয়েছে তার উপর ডাইপোল মোমেন্ট এবং হাইড্রোজেন বন্ডিং কিভাবে এফেক্ট ফেলে সেটা নিয়ে ডিসকাস করব। অলরেডি আমার কনফরমেশন আইসোমার ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, ইথিলিন গ্লাইকল, 1,2 ডাইহ্যালো ইথেন এগুলোর উপর করা আছে, একবার দেখে নিতে পারো। এবং সেখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পেয়েছি, বারবার একই ঘটনা ঘটেছে। মোস্ট অফ দ্য কেসে এই কনফরমেশনের যে স্টেবিলিটি অর্ডারটা এরকম দেখতে পেয়েছি। প্রথমে অ্যান্টাই, তারপর গজ, তারপর পার্সিয়াল ইক্লিপস, তারপর ফুললি ইক্লিপস দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভিডিওতে এই ডাইপোল মোমেন্ট এবং হাইড্রোজেন বন্ডিং এমনভাবে এফেক্ট ফেলে যার জন্য এই যে নর্মাল যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা ফলো করে না, সেই জিনিসটা আমি তোমার সামনে বোঝাবো। যেমন মনে করো, আমরা প্রথমে যে কোশ্চেনটা নিয়েছি, একটা গজ কনফর্মার নিয়েছি এবং একটা অ্যান্টাই কনফর্মার নিয়েছি। নর্মাল ইথেন বা বিউটেনের ক্ষেত্রে বা আইসোবিউটেনের ক্ষেত্রে বা টার্সারি বিউটাইডের ক্ষেত্রে কি আমরা দেখতে পেয়েছি অ্যান্টাই বেশি স্টেবল গজের থেকে। তাহলে এখন প্রশ্ন হলো, এখানে কি এই গজ এবং অ্যান্টাইয়ের মধ্যে দেখো, কারণ এখানে ফ্লুরিন আর ওইচ অপোজিটে রয়েছে, অপোজিটে থাকলে অ্যান্টাই বলে, এই দুটোর মধ্যে তাহলে কি অ্যান্টাইটা বেশি স্টেবল হবে? উত্তর হলো না, গজটা এখানে বেশি স্টেবল হবে, কারণ ফ্লুরিনের সঙ্গে এই হাইড্রোজেন বন্ডিং করছে এবং এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য গজ কনফর্মারটা বেশি স্টেবল হবে। সঙ্গে সঙ্গে একটু জেনে নিতে হবে কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশন কি। হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশন হলো হাইড্রোজেনটা কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে। এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কে? এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হলো হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ আছে। আর 2 নম্বর হলো হাইড্রোজেনটা যার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে সেও একটা ইলেকট্রোনেগেটিভ হবে। দেখো, হাইড্রোজেনটা ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে, ফ্লুরিনও একটা ইলেকট্রোনেগেটিভ। আর থার্ড পয়েন্ট, তারা ক্লোজ থাকবে, কাছাকাছি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে প্রবলেমটা রয়েছে, এটার ক্ষেত্রে গজ কনফর্মারে ফ্লুরিন এবং ওইচ দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার এবং তাদের টরশনাল অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি এবং তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এর জন্য সেটা প্রিডমিনেট করছে। তো এখানে দেখতে পেলাম গজ কনফর্মার ইজ মোর স্টেবল কম্পেয়ার টু দ্য অ্যান্টাই কনফর্মার। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন একটা খুব ভালো কোশ্চেন। দেখো, বলেছে এই যে কম্পাউন্ডটা রয়েছে এইটার কোন কনফর্মারটা বেশি স্টেবল হবে, কিন্তু কন্ডিশন ওরা দিয়েছে। কন্ডিশন দিয়েছে একটা অ্যাসিডিক মিডিয়াম আর একটা হলো বেসিক মিডিয়ামে। তো আমরা অ্যাসিডিক এবং বেসিক মিডিয়ামে দুটো করবার চেষ্টা করছি। প্রথম অ্যাসিডিক মিডিয়ামে করবার চেষ্টা করছি। তো অ্যাসিডিক মিডিয়ামে অ্যাজ ইট ইজ যেমন রয়েছে তেমন থেকে থাকবে, এটা এরকম ভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে দুটোর আমি ছবিটা এঁকে নিচ্ছি। দেখো, এই যে দুটো COOH গ্রুপ যদি কাছাকাছি থাকে তখন তাদের মধ্যে একটা কি হয়, ভ্যান ডার ওয়াল রিপালশন কাজ করে। তার মানে এটা হলো গজের মধ্যে কিন্তু একটা ভ্যান ডার ওয়াল রিপালশন কাজ করছে। অ্যান্টাইতে দেখো COOH গ্রুপ দুটো অপোজিটে রয়েছে, তো দেখে মনে হতেই পারে অ্যান্টাইটা বেশি স্টেবল গজের থেকে। উত্তর হলো না। তার কারণ এই যে ভ্যান ডার ওয়াল রিপালশন, এই ভ্যান ডার ওয়াল রিপালশনকে ওভারকাম করছে। মানে কেন ভ্যান ডার ওয়াল রিপালশন হয়, আলাদা ভিডিও আছে, দেখে নেবে। দুটো বড় গ্রুপ থাকলে সেই গ্রুপগুলোর মধ্যে বা বড় অ্যাটম থাকলে অ্যাটমগুলোর মধ্যে যে রিপালশন হয় তাকে আমরা ভ্যান ডার ওয়াল রিপালশন বলে থাকি। যেমন এখানে COOH গ্রুপ রয়েছে। এখন এই ভ্যান ডার ওয়াল রিপালশনকে ওভারকাম করছে এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিংটা। কিন্তু দেখো, দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হতে পারছে না। এই কারণে অ্যাসিডিক মিডিয়ামে গজ কনফর্মার বেশি স্টেবল। কিন্তু এই পয়েন্টটা বলে দিতে হবে, হেয়ার হাইড্রোজেন বন্ডিং প্রিডমিনেট ভ্যান ডার ওয়াল রিপালশন ফোর্স। সো গজ কনফর্মার ইজ মোর স্টেবল কম্পেয়ার টু দ্য অ্যান্টাই কনফর্মার ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ডিং। নাও আমি চলে আসছি এই কোশ্চেনটারই বেসিক মিডিয়ামে কি হবে। তাহলে এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছি,
বেস মিডিয়ামে কেমন দেখতে হবে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো বেস মিডিয়ামে যে ঘটনাটা ঘটবে, বেসের কাজই হলো হাইড্রোজেনটাকে নিয়ে নেওয়া। তাহলে যখনই তুমি এটাকে বেসিক মিডিয়ামে রাখবে তখন কি হবে, এখানকার হাইড্রোজেনটাকে নিয়ে এটা C+- করে দেবে। ঠিক আছে, দেখো C+- হয়ে গেলে এখন তো আর হাইড্রোজেন বন্ডিং হতে পারছে না। অনেক কারণ মনে হচ্ছে স্যার এই মাইনাসটা এই হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে। আমি বলবো এরকম কথা একদমই ভাববে না, কারণ হাইড্রোজেন বন্ডিং করতে গেলে শুরুতেই বলেছি যে হাইড্রোজেনটার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে সেই হাইড্রোজেনটাকে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। এখানে হাইড্রোজেনটা কিন্তু কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, কার্বন ইজ নট এ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ক্লিয়ার? তাই এখানে যেন তুমি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এই কথাটা একবারও ভাববে না হাইড্রোজেনকে দেখে। এখন প্রশ্নটা হলো এখানে তো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, কিন্তু দেখো দুটো নেগেটিভ চার্জ কাছাকাছি থাকলে একটা কি হবে, চার্জের একটা রিপালশন কাজ করবে, চার্জের একটা রিপালশন কাজ করবে। কিন্তু দেখো দুটো চার্জ যদি অপোজিটে থাকে সেই চার্জের রিপালশনটা কাজ করবে না। তাই বেসিক মিডিয়ামে কিন্তু মনে রাখবে অ্যান্টাই কনফর্মার বেশি স্টেবল, কারণ গজ কনফর্মারে C+- মানে দুটো নেগেটিভ চার্জের মধ্যে একটা হিউজ রিপালশন ফোর্স কাজ করছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো এই কোশ্চেনটা কেন ইন্টারেস্টিং না, অ্যাসিড এবং বেস মিডিয়ামে তোমার অ্যান্সারটা কিন্তু আলাদা দাঁড়াচ্ছে। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনেও দেখো আমরা একটা গজ কনফর্মার নিয়েছি এবং দেখো একটা অ্যান্টাই কনফর্মার নিয়েছি, ফ্লুরিন আর NMa3+। এই দুটো মধ্যে কোনটা বেশি স্টেবল? এটা কি গজ কনফর্মের বেশি স্টেবল হবে নাকি অ্যান্টাইটা বেশি স্টেবল হবে? দেখো গজ কনফর্মারের অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো NMe3 একটা বড় গ্রুপ আর একটা ফ্লুরিন হলো বড় গ্রুপ। দুটো বড় গ্রুপ কাছাকাছি থাকলে সেখানে একটা স্টেরিক রিপালশন বা ভ্যান ডার ওয়াল রিপালশন তার মধ্যে একটা কাজ করে থাকবে। তো মনে হতেই পারে যে গজ কনফর্মারে দুটো বড় গ্রুপ কাছাকাছি রয়েছে, সো তাদের মধ্যে একটা রিপালশন কাজ করবে, যদিও ফ্লুরিনের সাইজটা ছোট, তাদের মধ্যে একটা রিপালশন ফোর্স কাজ করবে। সো অ্যান্টাই কনফর্মার ইজ মোর স্টেবল, বাট অ্যান্সার ইজ রং। হিয়ার গজ কনফর্মেশন ইজ মোর স্টেবল। এখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিং ঘটছে না। এখানের ব্যাপারটা কি, এখানে একটা ডাইপোলার ব্যাপারটা ঘটছে, কারণ ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ মানে কি হয়, ফ্লুরিন ইলেকট্রন টেনে নেবে। এখন ফ্লুরিন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে ফ্লুরিনের মাথায় হালকা করে একটা ডেল্টা মাইনাস তৈরি হবে। এই ডেল্টা মাইনাসের সঙ্গে এখানকার যে প্লাসটা রয়েছে সেখানে একটা আয়নিক ইন্টারাকশন করবে, আয়নিক ইন্টারাকশন করবে ডিউ টু দ্য অপোজিট চার্জ অফ আয়ন। ফ্লুরিন কিন্তু মাইনাস নেই, কিন্তু মনে রাখতে হবে fluorine হলো highly electronegative element. So fluorine will withdraw electron. So delta plus charge will form on the fluorine atom. So there is a ionic interaction between the positive charge of NMe3 plus and fluoride ion. Clear? এবং সেই আয়নিক ইন্টারাকশনের জন্য এই গজ কনফর্মারটাকে বেশি পরিমাণে স্টেবল করে দিল কম্পেয়ার টু দ্য অ্যান্টাই কনফর্মার। তাহলে বুঝতে পারছো এই ভ্যান ডার ওয়াল রিপালশন এই স্টেরিক রিপালশনকে ওভারকাম করে যেতে পারে যদি কোনো জায়গায় হাইড্রোজেন বন্ডিং ঘটে, যদি কোনো জায়গায় তোমার কাছে আয়নিক ইন্টারাকশন ঘটে, এই কারণের জন্য সেটাকে ওভারকাম করে যেতে পারে। এখন আমি তোমার কাছে দুটো টিপিক্যাল প্রবলেম নিয়ে আসছি, যে দুটো প্রবলেম আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। মনে করো তোমাকে একটা এই কোশ্চেনটা দেওয়া হলো, আমি এটা মুছে দিচ্ছি। আমাকে একটা কোশ্চেন দেওয়া হলো, সেটা হলো CH3CH2NO2 CH3CH2NO2 ইথানামিন। এইটার বলেছে দুটো কনফর্মার করো, গজ এবং অ্যান্টাই, এবং তুমি এটার করো স্টেবিলিটি কম্পেয়ার করো। তাহলে বুঝতেই পারছো এখানে কি থাকবে, HCH3 আর একটা নাইট্রোজেন, নাইট্রোজেনে দুটো হাইড্রোজেন রয়েছে আর একটা থাকবে লোন পেয়ার। ঠিক আছে, তো এটাকে তুমি এখান থেকে মাঝখান থেকে ভেঙে নিউম্যান প্রজেকশন এঁকে নাও। এখানে নিলে আমি দুটো স্ট্রাকচার এঁকে নিচ্ছি। ঠিক আছে, তুমি একবার করে নাও, এঁকে আমি রোটেট করে নিয়েছি। ঠিক আছে, এই দুটো স্ট্রাকচার আমি মনে করো পেলাম। আমি তোমায় জিজ্ঞেস করছি এই দুটো স্ট্রাকচারের, এই দুটো স্ট্রাকচার আছে, এই দুটো স্ট্রাকচারে বুঝতেই পারছো দুটোই কি কনফর্মারে রয়েছে।
দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, একটা অ্যান্টাই এবং একটা গজ। দেখো লোন পেয়ার আর CS3 দুটো অপোজিটে রয়েছে, একটা পাশাপাশি রয়েছে। তাহলে কোথায় স্টেরিক এফেক্টটা বেশি হবে, কোথায় স্টেবিলিটিটা বেশি হবে? খেয়াল করে দেখো নিচেরটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন, ভালো করে দেখবে, হাইড্রোজেন CS3H এগুলো কাছাকাছি থাকবার জন্য রিপালসান ফোর্সটা বেশি। তা দ্বিতীয়টার ক্ষেত্রে রিপালসান ফোর্সটা বেশি হবে প্রথমটার থেকে, তাই প্রথমটা বেশি পরিমাণে স্টেবল হবে। তুই বলবে স্যার এখানে লোন পেয়ার রয়েছে, কিন্তু লোন পেয়ারের সঙ্গে CS3 মানে এটা তো ফ্রন্ট বন্ডে রয়েছে, লোন পেয়ারের সঙ্গে CS3 রিপালসানটা কি হবে, কম্প্যাটিবলি ভাবে কি হবে, কম হয়ে থাকবে। তো খেয়াল রাখতে হবে লোন পেয়ার থাকলে লোন পেয়ারের কেসগুলোকে আমরা কিভাবে স্টাডি করব। আর একটা প্রবলেম আমি তোমার সামনে নিচ্ছি, বুঝতে পারবে। এই প্রবলেমটা হলো, মনে করো আমাকে একটা অ্যালকোহলিক দিয়েছে, মনে করো CS3CH CS3 আর OH, এই যে দুটো লোন পেয়ার আছে। তাহলে এখান থেকে নিউম্যান প্রজেকশনে ব্রেক করে নাও, ব্রেক করে নিয়ে দেখো দুখানা স্ট্রাকচার তুমি পাচ্ছ। একটার ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হবে, তুমি দেখো কোনটার ক্ষেত্রে রিপালশন ফোর্সটা বেশি কাজ করছে। এটা একটা করলাম, ব্যাক সাইডে H দিলাম, আচ্ছা ফ্রন্টে একটা H পড়ে থাকছে, H। তো কোনটার ক্ষেত্রে রিপালশনটা বেশি ফোর্স কাজ করছে বলো? দেখো এই স্ট্রাকচারে দেখো CS3H CS3 খুব ক্লোজ রয়েছে, তার মানে এটার ক্ষেত্রে রিপালশনটা বেশি কাজ করছে, স্টেরিক রিপালশনটা বেশি কাজ করছে। আর স্টেরিক রিপালশনটা বেশি কাজ করবার জন্য প্রথমটা কি হবে, বেশি পরিমাণে কি হবে, স্টেবল হবে। ঠিক আছে, আচ্ছা ডাইপোলারে প্রবলেম নিচ্ছি আমি তোমার সামনে। ডাইপোলারের ক্ষেত্রে মনে করো তোমাকে এরম দেওয়া আছে, একটা অ্যান্টাই কনফরমেশন দেওয়া আছে, আর একটা মনে করো তোমার কাছে গজ দেওয়া আছে। তোমার যদি জিজ্ঞেস করো এই দুটোর মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি, দেখো গজ কনফরমেশনে কি হবে, দুটো ক্লোরিন এরমভাবে টেনে নিচ্ছে দুদিক দিয়ে, দুটো ক্লোরিন টানছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টানছে, তাহলে নেট যে ভেক্টরটা এইদিকে কাজ করছে, তাই জন্য এর ডাইপোল মোমেন্টটা মোর হবে। কিন্তু দেখো এই দিকটা খেয়াল করে দেখো, দুটো ক্লোরিন কি হচ্ছে, অপোজিটে টানছে, তাহলে অপোজিটে টানলে নেট ভেক্টরটা কি হবে, 0, তার মানে ডাইপোলটা হলো 0। এখন প্রশ্ন এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? এখানে তো কোনো হাইড্রোজেন বন্ডিং ঘটছে না, তা হাইড্রোজেন বন্ডিং না ঘটলে কোনো আয়নিক ইন্টারাকশন ঘটছে না, তখন কি হবে, এই ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে কি হবে, একটা রিপালশন ফোর্স কাজ করবে, এবং ক্লোরিনের মধ্যে রিপালশন ফোর্সের জন্য, স্টেরিক রিপালশনের জন্য এটাকে কি করে দেবে, আনস্টেবল করে দেবে। তাহলে ডাইপোল মোমেন্ট হলে দুটো অপোজিটে যদি চার্জ থাকে, দুটো অপোজিটে যদি ক্লোরিন থাকে, তখন সেটা কি হবে, মোর স্টেবল হবে। ক্লিয়ার? কিন্তু খেয়াল করতে হবে একটা জিনিস, যদি আমার কাছে অপোজিট চার্জ থাকতো কি করতাম, মানে মনে করো আমার কাছে এরকম একটা প্রবলেম দেওয়া হলো, এরকম একটা দেওয়া আছে, আমাকে জিজ্ঞেস করছে এই দুটোর মধ্যে কোনটা বেশি পরিমাণে স্টেবল হবে। তো দেখো ফার্স্টের যে কম্পাউন্ডটা রয়েছে সেখানে খেয়াল করে দেখো, দুটো অক্সিজেন এবং NMe3 বড় গ্রুপ হতে পারে, দুটো চার্জ থাকতে পারে, কিন্তু সেখানে কি আছে বলো, একটা আয়নিক ইন্টারাকশন রয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি রয়েছে, আয়নিক ইন্টারাকশন। ঠিক আছে, কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো প্লাস এবং মাইনাস দেখো দুটো অপোজিটে রয়েছে, তাহলে লেস আয়নিক ইন্টারাকশন। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? তাহলে স্টেবিলিটির দিক থেকে বুঝতেই পারছো নিশ্চয়ই,
তা এই দুটোর মধ্যে স্টেবল হবে কোনটা? এই দুটোর মধ্যে আমার কাছে স্টেবল হবে ফার্স্টের কম্পাউন্ডটা। ঠিক আছে, কিন্তু যদি আজকের এই কোশ্চেনটা যদি আমার কাছে এরকম থাকতো, এটা যদি ও মাইনাস, এখানটাও মনে করো ও মাইনাস রয়েছে, তাহলে বুঝতে পারছো এইটার ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো সেম চার্জ রয়েছে, এখানে দেখো সেম চার্জ রয়েছে, আগেরটা কি ছিল? অপোজিট চার্জ ছিল। তাহলে সেম চার্জের মধ্যে কি হবে বলো? এই যে সেম চার্জের মধ্যে কি হবে বলো? রিপালশন হবে, রিপালশন হবে, তাই তো? তাহলে সেম চার্জের মধ্যে রিপালশন হলে তাহলে কি হবে? এটাকে কি করে দেবে? আনস্টেবল করে দেবে। আনস্টেবল মানে কি? এনার্জি হাই, এনার্জিটা কি হবে? হাই হবে। তাহলে তখন কি হবে? তখন কি হবে? অ্যান্টাই কনফর্মার বেশি পরিমাণে স্টেবল হবে। তাহলে আমরা এই হাইড্রোজেন বন্ডিং এবং ডাইপোল মোমেন্টের উপর বেস করে দেখতেই পাচ্ছ কখনো গজ কখনো অ্যান্টাই কিনা বেশি স্টেবিলিটি পাচ্ছে, ঠিক কিনা? কখনো গজ বেশি স্টেবিলিটি পাচ্ছে, কখনো অ্যান্টাই বেশি স্টেবিলিটি পাচ্ছে, কারণ হাইড্রোজেন বন্ডিং এবং ডাইপোল মোমেন্ট এখানে প্রিডোমিনেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করছে স্টেরিক এফেক্টের থেকেও। তো এরকম ধরনের রিলেটেড প্রবলেম আমাদের প্রায় সময় এক্সামে আছে, তাই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা পরীক্ষায় এই ধরনের প্রবলেমগুলো করে দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।